হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অনেক স্পেশাল একটা লাইভে। আজকে আমরা কথা বলবো এইচএসসি 24 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন রোড ম্যাপ নিয়ে। তো সবাই আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা দ্রুত জানাও। আমি ডক্টর সুস্মিতা এবং আমি ডক্টর তৌফিক। এই বছর আমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জার্নি জুড়ে সম্পূর্ণটা সময় তোমাদের সাথে থাকব। তারই প্রথম একটা স্টেপ হিসেবে আজকে কিন্তু আমরা একটা স্পেশাল লাইভ নিয়ে চলে আসছি। এবং এই লাইভটা তোমরা বুঝতেই পারছো, মেডিকেল অ্যাডমিশন 24 সম্পূর্ণ প্রস্তুতি রোডম্যাপ। সো এই মুহূর্তে 24 ব্যাচের যারা আছো তাদের মনে অনেক প্রশ্ন যে ভাই আমরা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাই, আমরা কিভাবে শুরু করব বুঝতে পারছি না, কবে পরীক্ষা আহ কিছুই বুঝতে পারছি না, আমরা আসলে কি করব ভাইয়া, রাইট? সো সবগুলো প্রশ্নের আনসার কিন্তু আজকের এই সেশনটাতে তোমরা পেয়ে যাবে। সো তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও দেখি, যে দেশের কোন জায়গা থেকে জয়েন করেছো। এবং এই লাইভের শুরুতে আমি একটু আমাদের যে বন্যা দুর্গত এলাকার আমাদের যে ভাই বোনেরা এবং আমাদের আহ, দেশের মানুষ যে কষ্টে আছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের প্রতি আল্লাহ তাআলা যাতে তাদেরকে রহমত করেন এবং খুব দ্রুত যাতে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি, তাদের প্রতি সেই সমবেদনার জায়গা থেকে কিন্তু আজকে আমরা শুরু করছি। এবং এত এত পানিবন্দী মানুষ তারা যাতে খুব সহজে আহ, আহ, খুব দ্রুত তাদের বাসস্থান এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়, আমরা সেই দোয়া করব। এবং সেই দোয়ার সাথে সাথেই আমরা লাইফটা শুরু করছি। যারা তোমরা ভালো আছো, ভালো অবস্থানে আছো, সুস্থ আছো, তাদের জন্য আজকের এই লাইফটা। সো তোমরা খুব ঝটপট রেডি হয়ে যাও, আজকে কিন্তু আমরা লাইভটা খুব দ্রুত শুরু করে ফেলছি। একটু জাস্ট চেক করছি যে আহ, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। তো এই লাইভে কিন্তু আমরা কমপ্লিটলি তোমার, যদি বলো যে আমাদের প্রথম এবং প্রধান যে কোয়েশ্চেন গুলো থাকে যে ভাই পরীক্ষা কবে হবে, হ্যাঁ আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব, অনেকের মনে জিপিএ নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, ভাই আমার জিপিএ কিরকম হবে, এইচএসসি রেজাল্ট কেমন হবে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কনফিউশন আছে, তাই না? এবং কোন কোন বই পড়তে হবে প্রিপারেশনের জন্য, এরকম অনেক অসংখ্য কোশ্চেন আছে। বাট তোমাদের যে মেজর কোশ্চেন গুলা অ্যাডমিশন নিয়ে, সেইগুলা কিন্তু আজকে আমরা অ্যাড্রেস করবো এবং তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দিব যাতে তোমরা প্রস্তুতিটা খুব গুছিয়ে শুরু করতে পারো। এক্স্যাক্টলি, কারণ এইচএসসি 24-এর মনে এখন যত রকমের কনফিউশন আছে, এটা আসা খুবই স্বাভাবিক। মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমারও আসলে এরকমই লাগতো যে পরীক্ষা কি হবে, যেহেতু এইচএসসি হলো না তো ভর্তি পরীক্ষা কি হবে। ইয়েস, ভর্তি পরীক্ষা কিন্তু হবে, এটা নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো নিস্তার নাই এটা থেকে। সো যে যে অ্যাডমিশনই দিতে চাও না কেন, তার জন্য প্রিপারেশন শুরু করতে হবে এখনই। তো সেগুলা নিয়েই আজকে স্পেসিফিক্যালি আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে কথা বলবো। তবে শুরু করার আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা ওভারঅল এই বিষয়গুলো কভার করব আজকে, যে তোমাদের পরীক্ষা কবে হবে, অবভিয়াসলি প্রিপারেশন কিভাবে নিবা। তবে বলে রাখি যে প্রিপারেশন শুরু করার আগে আগে নিজেকে প্রিপেয়ার করো। কিভাবে? সেটা হলো তুমি এই মুহূর্তে তোমার যেহেতু এইচএসসি তে শর্ট সিলেবাস পড়া ছিল, সো রাইট নাও অ্যাট দিস মোমেন্ট তুমি কি করবা, শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তুমি নিজের মতো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলবা। এরপর তুমি যখন নাকি অ্যাডমিশন কোর্স শুরু করবা, যে কোনো অ্যাডমিশন কোর্স শুরু করবা, তখন তোমার জন্য পড়াটা কিন্তু অনেক সহজ হবে। সো আমরা একটু তাহলে আমাদের ডিসকাশন শুরু করে দেই। আই গেস সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঠিক মতো। যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারো। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। সোনালী আক্তার, তোমার ড্রিম ডিএমসি, বেস্ট অফ লাক। লাকি জয়েন করেছো, তাফিদা তাজরি জয়েন করেছো নোয়াখালী থেকে, হাসান জয়েন করেছো, তাসনিয়া, সানজিদা হক জুই জয়েন করেছো, ফাতেমা বৈশাখী জয়েন করেছো, শাহরিয়ার ইমন জয়েন করেছো, অনেকে জয়েন করেছো দেখতে পাচ্ছি। সো আমরা একটু শুরু করি। তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পরীক্ষা কবে, রাইট? সো এখন এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা যতটুকু বুঝতে পারছি সেটা হলো তোমাদের পরীক্ষা, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। সরকার থেকে বলা হয়েছে 40 দিনের মধ্যে হয়তো তোমাদের রেজাল্ট পেয়ে যাবা। বাট মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যদি, এখনো কোনো ডেট ডিক্লেয়ার হয় নাই, বাট দেশের বর্তমান পরিস্থিতি যদি তুমি বিবেচনা করো, আরো অনেক কথা বলা যায়, বাট দেশের বর্তমান পরিস্থিতি যদি বিবেচনা করো, এটুকু তোমরা ধরে নিতে পারো যে তোমাদের জানুয়ারির আগে লিস্ট কোনো এক্সাম হবে না। সো এটুকু তোমরা আশাবাদী থাকতেই পারো এবং ধরে নিতে পারো। সো জানুয়ারির ফার্স্ট উইকে হোক অথবা শেষের দিকে হোক বা যখনই হোক, জানুয়ারির আগে আশা করছি আমরা এক্সাম হবে না। সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লিস্ট
তোমরা কিন্তু 4 মাস সময় পাচ্ছ। সো আমি এখন লাইভটা সুস্মিতা আপুর কাছে দিয়ে দিচ্ছি। সো তোমাদের সুস্মিতা আপু এখন লাইভটা কন্টিনিউ করবে, এবং আমি ঠিক লাইভের একটা পরের সেগমেন্টে কিন্তু চলে আসবো আবার। সো সবাই আমাদের সাথে লাইভটা দেখতে থাকো। থ্যাংক ইউ। রাইট। সো এইচএসসির পরে নর্মালি 3 মাসের মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়, কিন্তু তোমরা জানো যে এবছর যেহেতু কিছুরই ঠিক ঠিকানা নাই, আসলে কি হচ্ছে, কোন সেক্টরে আসলে কারা ডিসিশন মেক করছে, নতুন কোনো ঘোষণা আসতে যাচ্ছে কিনা, দেশের যেহেতু অন্যান্য পরিস্থিতিও এখনো পুরোপুরি স্টেবল না, তার উপর এই বন্যা পরিস্থিতি। সো ইয়াস, সবকিছু মিলিয়ে ওই 3 মাসের হিসাবটা এবার আমরা রাখতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা একদম ধরেই নিতে পারি যে পিকন ভাইয়া যেটা বললো, যে মোটামুটি কিন্তু আমাদের জানুয়ারির আগে এক্সাম হওয়া পসিবল না। এইটা ভেবে খুশি হওয়ারও কারণ আছে, আবার দুঃখ পাওয়ারও কারণ আছে। হ্যাঁ, যে আমরা যেরকম জানি যে আমরা 2020 সালে যে অটো পাসের একটা ব্যবস্থা হয়েছিল, ওই সময় কিন্তু এক্সাম অনেক ডিলেড হয়েছিল। ইয়েস। সো পরীক্ষা কবে হবে এক্স্যাক্টলি আমরা এটাই বলতেছি, জানুয়ারির আগে এক্সাম হবে না। বাট আবার তুমি একেবারেও মানে এমন করে ফেলো না যে তুমি প্রিপারেশন নিচ্ছ না, পড়তেছো না, জাস্ট ঘুরে বেড়াচ্ছো বা বসে আছো, এরকম না। পড়াশোনার মধ্যে থাকতে হবে, ওকে? যে কোনো সময় যে কোনো রকম ঘোষণা আসলেই কিন্তু আমরা সুন্দর মতো তোমাদেরকে সেটা কনভে করে দেবো। অলরাইট, লেটস মুভ অন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো যে জিপিএ কম থাকলে এক্সাম দিব কি না, বা জিপিএ কত থাকলে ঠিক আমার এক্সাম দেওয়া উচিত। সো নর্মালি কি হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এসএসসি এবং এইচএসসি জিপিএটা কিভাবে ক্যালকুলেট করা হয় এটা তোমাদের একটু জানা উচিত। যে নর্মালি আমরা যেটা জানি যে এসএসসি জিপিএ কে আমরা 15 দিয়ে গুণ করি, এবং এইচএসসি যে জিপিএ থাকে সেটাকে আমরা 25 দিয়ে গুণ করি। কেমন? এই মার্কটা হিসাব করা হয় 200 এর মধ্যে। তো তোমার যদি এসএসসি তে জিপিএ 5 থাকে, তাহলে সেখানে 75 মার্ক তোমার থাকে। আবার তোমার যদি এইচএসসি তে জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে কিন্তু 125 থাকে। তার মানে পুরোপুরি 200 মার্ক তোমার থেকে যায়। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট যে হয় 100 মার্কে, আমরা এগুলো ডিটেলস কথা বলবো কোনটা কত মার্কের হয়। সো এই মিলে মোট তোমার 300 মার্কের একটা এক্সাম নেওয়া হয়। এখন এবছর যেহেতু তোমার এইচএসসি জিপিএটা এখনো তুমি জানো না যে কি হবে, তো সেক্ষেত্রে একটা ইভেন কোনো ঘোষণাও নাই এখনো পর্যন্ত যে এইচএসসি রেজাল্টটা ঠিক কিভাবে মেক করা হচ্ছে। তো আমরা মোটামুটি যেটা ধারণা করতে পারি যে তোমাদের জেএসসির যে রেজাল্ট ছিল, রাইট, এসএসসির যে রেজাল্ট ছিল, এবং তুমি এইচএসসি তে যে প্রথম যে এক্সামগুলো দিলা, এই সবগুলো মিলে যেটা নাকি তোমার মোটামুটি সর্বোচ্চ রেজাল্ট, সেটাই এইচএসসি তে দেওয়া হবে বলে আমরা ধারণা করতেছি। তো সেই অনুযায়ী তুমি মোটামুটি ধরেই নিতে পারো যে তোমার যদি মনে হয় যে আমার এসএসসি তে যেহেতু জিপিএ 5 আছে, এবং যে 7টা বা এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলো আমি ভালো মতো দিছি, সেক্ষেত্রে আমার 4.9 এর উপর, লাইক 4.94 এরকম জিপিএ চলে আসবে, তাহলে কিন্তু তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো। ইয়েস, আমি একদম জিপিএটা মানে উল্লেখ করে স্পেসিফিক করেই বলে দিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। অনেকেই বলছো যে 4 থাকলে, জাস্ট 4 বা 4-এর একটু বেশি হয়তো 4.3, 4.6 এরকম থাকলে প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা দেখো। যদি এরকম করে নাম্বার কাউন্ট হয়, তাহলে কিন্তু তোমার অনেক মার্ক কাটা যাবে। হ্যাঁ, বুঝতে পারতেছো? তো তোমার 200 এর মধ্যে যত কম থাকবে তোমার মার্ক কিন্তু তত কমতে থাকবে। আমরা জানি মেডিকেল অ্যাডমিশনে কিন্তু 0.25ও অনেক ম্যাটার করে। 0.25ও অনেক ম্যাটার করে। তো সেখানে আমার যদি 200 এর মধ্যে 10 কাটা যায়, আমার যদি 20 কাটা যায়, তাহলে বেশ রিস্কি, রাইট? দ্যাটস ওয়াই আমরা রিকমেন্ড করি যে তোমার যদি মোটামুটি 5 বা তার কাছাকাছি পয়েন্ট থাকে, তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিবা এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দিবা। ওকে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আশা করি কারো কনফিউশন নাই। এবং বাকি যে জিপিএ গুলো মেনশন করলাম, তোমরা যদি একান্তই প্রিপারেশন নিতেই চাও যে না আমি নিব প্রিপারেশন আপু, তাহলে কি করব, সেক্ষেত্রে তোমার একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। গট ইট? তুমি মেডিকেল প্রিপারেশন নাও, কোনো সমস্যা নাই, কারণ মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন, ব্যাকআপ প্ল্যান যাই রাখো না কেন, তোমার পড়তে হবে মূল বই। কি কি মূল বই পড়তে হবে আমরা জেনে যাব। তবে মাথায় রাখতে হবে যে আমাকে যে কোনো একটা মেইন টার্গেট ধরে আগাইতে হবে। আই গেস আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি, রাইট? ওকে, এইবার আসি, আমাদের অনেক কনফিউশন হচ্ছে যে টপিকটা নিয়ে, যে আমরা কি কি বই পড়বো, কিভাবে প্রিপারেশন শুরু করবো, সেটা তো আছেই, কিন্তু বই না থাকলে পড়বো কি দিয়ে। সো অনেকে জিজ্ঞেস করতেছে যে আপু মেইন বই কোনগুলা পড়বো, কোন এডিশন কিনবো, আমি তো কলেজে এগুলো পড়ি নাই, কি হবে? সো দেখো, এখন আমরা যেটা বলবো যে আমরা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমার কাছে কোন কোন বই থাকতেই হবে, মাস্ট। ঠিক আছে? সো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়: জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, সাধারণ জ্ঞান এবং ইংরেজি। ওকে, এই 5টা সাবজেক্ট থেকে 100 মার্কের প্রশ্ন করা হয়। সো এই 5টা সাবজেক্টের প্রশ্নগুলা তুমি যদি কমন পাইতে চাও বা ঠিকমতো উত্তর করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বইগুলা লাগবে। একটু দেখে ফেলি।
ঝটপট। বায়োলজির ক্ষেত্রে অর্থাৎ জুলজির ক্ষেত্রে আমার লাগবে আজমল স্যারের বই। হ্যাঁ, জুলজির ক্ষেত্রে লাগবে আজমল স্যারের বই। বোটানির ক্ষেত্রে লাগবে আবুল হাসান স্যারের বই। বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, সবাই একটু লিখে রাখি বইয়ের নামগুলা। তাহলে তোমার জুলজির জন্য লাগবে আজমল স্যারের বই, বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য হাসান স্যারের বই লাগবে, রসায়নের জন্য লাগবে হাজারি স্যারের বই। ঠিক আছে, আমরা জানি হাজারি ও নাগ স্যারের বই আছে না, পড়ছো না? বিশাল একটা বই, দেখলেই ভয় লাগে সবার। সেটা লাগবে আমাদের রসায়ন বা কেমিস্ট্রির জন্য। ওকে, এবার ফিজিক্সের জন্য আমাদের লাগবে কি, ইশাক স্যারের বই, আমির হোসেন বা ইশাক স্যারের বই। এই কয়টা বই তোমার লাগবেই, এইগুলা না পড়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার চিন্তা করতেই পারবে না। এখন আসি আপু, এই তিনটা চারটা বইয়ের যে নাম বললেন, এই বইগুলা আসলে যদি আমার না থাকে, কলেজে যদি না পড়ায়, তাহলে আমি কি করব? তোমার কলেজে যে বই পড়া কোনো অসুবিধা নাই, তুমি যে বই ইন্টারে পড়ো কোনো অসুবিধা নাই। এখন তোমাকে এই বইগুলা পড়তে হবে। কোনটা ভালো কোনটা খারাপ এটা কথা না, সবার বই ভালো, কিন্তু প্রশ্ন আসে এই বইগুলা থেকে। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্টে জানাই। হ্যাঁ, আমরা জুলজির জন্য যদি আজমল স্যারের বই না পড়ি, তাহলে কিন্তু আমরা কোশ্চেন কমন পাবো না বা ঠিক মতো উত্তর করতে পারবো না, এটাই পড়তে হবে। আমার বোটানির জন্য হাসান স্যারের বই পড়তে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রে আমার হাজারি নাগ স্যারের বই পড়তেই হবে, একদম পড়তেই হবে, মাস্ট। আমার যতই ভয় লাগুক, কেমিস্ট্রি যত ভয় লাগুক, কেমিস্ট্রির বই দেখে যতই ভয় লাগুক, আমার ওইটাই পড়তে হবে, কেমন? আচ্ছা, আর ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, এটা আমরা বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই পড়বো। অনেকে তপন স্যারের বই পড়ছো আমি জানি, অনেকেই জানাও আমাকে যে তপন স্যারের বই পড়ছে, এখন কি করব? তপন স্যারের বই পড়ছো মানে মোটামুটি তোমার কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, যে কোনো ভর্তি পরীক্ষা বলো, ইসাক স্যারের বইটা কিন্তু সেখানে কোশ্চেন করার সময় ফলো করা হয়। তাহলে আমরা অবশ্যই এই বইগুলা কিনে ফেলবো। বাজারে এই বইগুলার নতুন এডিশন আসছে, আজমল স্যার, হাসান স্যার, হাজারি স্যারের বই নতুন এডিশন আসছে। এটা কি কেনা খুব বেশি নেসেসারি কিনা? দেখো, আমরা তখনই নতুন এডিশনের বই কিনতে রেকমেন্ড করি যখন সেখানে নতুন টপিক বা নতুন মোটামুটি কোয়েশ্চেন অ্যাড হয়। সো এবার এক নম্বর কথা, এইচএসসি হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আপডেট করা নাই, রাইট? যেহেতু বোর্ড এক্সামে হয় না, কোশ্চেন কিভাবে থাকবে? সো ওখানে কোনো নতুন কোশ্চেন নাই। কিন্তু কিছু কিছু বইয়ে দেখা যায়, ম্যাক্সিমাম বারই নতুন কিছু ইনফরমেশন অ্যাড করা হয়, ঠিক আছে, অন্য কোনো বই থেকে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করা হয়। সো তোমার কাছে যদি, তুমি এইচএসসি যখন পড়ছো, এইচএসসি প্রিপারেশন নিছো, সেই বইগুলো থেকে হবে, বাট অবশ্যই লেটেস্ট এডিশন থাকা বেস্ট। ঠিক আছে, কারণ প্রশ্নগুলো লেটেস্ট এডিশন থেকে করা হয়। বুঝাইতে পারছি? ওকে, এবার চলে আসি অনেক কনসার্নের একটা বিষয় সবার, সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জিকে মানে জেনারেল নলেজ এবং ইংলিশ, এই দুইটা সাবজেক্টে কি কি বই পড়বো। জিকে এবং ইংলিশ থেকে আমরা একটু পরেই দেখবো যে 25 মার্কের প্রশ্ন আসে। তো এই 25 মার্কের মধ্যে অলমোস্ট 25ই তুমি কমন পাইতে পারবা, যদি তোমার মোটামুটি সুন্দর একটা প্রিপারেশন নেওয়া হয়। হ্যাঁ, তো তোমাদের জন্য এই 25 নম্বর কিন্তু খুবই ভাইটাল। এই জন্য আমরা মোস্টলি যেটা বলি, যে ইংলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে হলো এই অ্যাপেক্স বইটা। ঠিক আছে, অ্যাপেক্স বইটাই তুমি পড়লে মোটামুটি সব কভার হয়ে যাবে। অথবা এবারের আমাদের যে মেরিটনিক, মেরিটনিকের যে সেকেন্ড এডিশন, সেই মেরিটনিকটাও তোমরা কিন্তু ফলো করতে পারো, মেরিটনিক ইংলিশ বই। মেরিটনিক নিয়ে ডিটেলস পরে বলে দিব। আরেকটা হলো জিকে বা জেনারেল নলেজ, এটার ক্ষেত্রে তুমি যে কোনো বই ফলো করতে পারো। হ্যাঁ, বাজারে অনেক বই অ্যাভেলেবেল আছে, যে কোনো বই তোমরা ফলো করতে পারো। একই সাথে আমাদের মেরিটনিকটাও কিন্তু তুমি ফলো করতে পারো। তবে জিকে ইংলিশের ক্ষেত্রে যাই করো, যেই বই চুজ করো, তুমি কিভাবে বুঝবা যে বইটা তোমার জন্য ভালো কিনা? এতটুকু দেখবা যে প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন, তারপর তোমার বিসিএস এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেন ওই বইগুলোর মধ্যে থাকে। ওই প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো, তাহলে তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝবা, ওই প্রশ্নগুলো হুবহু কমন পাইতে পারো, এমনকি ওই প্রশ্নের অনুরূপ প্রশ্ন কমন পাইতে পারো। বুঝাইতে পারছি? তাহলে এই তিনটা সাবজেক্টের জন্য তোমার আমি বই বলে দিলাম। এবং জিকে ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, যে নামগুলা বললাম, এই বইগুলো আছে, এরকম বই আমরা খুঁজবো। আই থিংক এখানে আমাদের আর কোনো কনফিউশনের জায়গা নাই। হ্যাঁ, আবার একটা জিনিস দেখলাম, তোমাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম যে 24 ব্যাচের এখন কনসার্ন কি, অনেকে এক্সট্রা ইনফরমেশন নিয়ে একটু ভয় পাচ্ছ। এক্সট্রা ইনফরমেশন নিয়ে এখনই ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি এই মেইন বইগুলো পড়ে ফেলো, তোমার কিন্তু মোটামুটি আমরা বলতেই পারি যে 90% পড়া কাভার হয়ে যাবে। ইয়েস, ভালোভাবে পড়লে এই বইগুলা থেকে 90% পড়া কাভার হয়ে যাবে। বাকি 10%-এর জন্য এক্সট্রা ইনফরমেশন দরকার হয়, সেটা নিয়েও আসলে অনেক প্যানিক করার কিছু নাই। তুমি যদি এই বইগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো,
ওই প্রশ্নগুলো কিছু কিছু তুমি কমন পেয়ে যাবা। মনে রাখবা, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নাই, এই যে এইচএসসির পরে আমরা যে সময়টা পাই ফার্স্ট টাইমার হিসেবে, আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নাই, আমরা কিন্তু এই বইগুলাই কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলবো। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই, থাকলে অবশ্যই জানাবা। ওকে। আচ্ছা, নেক্সট আসি আমরা প্রিপারেশন শুরু কিভাবে করব। এই অংশটা আমি একটু বলবো, তারপর তোমাদের পিকন ভাইয়া কন্টিনিউ করবে। প্রিপারেশন শুরু কিভাবে করব, লাইভ শুরু হওয়ার সময় যে কথাটা বললাম, যে প্রিপারেশনের রিসোর্স আমরা জেনে গেলাম, আমাদের বই কি কি পড়তে হবে, কিন্তু পড়ার আগে আমার জানতে হবে আমার কোথায় ল্যাকিংস আছে। তাহলে আমি যেই চ্যাপ্টার গুলা এখনো পর্যন্ত আমার জীবনে কোনোদিন পড়ি নাই, আমি সবার আগে সেগুলা লিখে ফেলবো। ওকে। তোমাদের প্রথম কাজ এটাই। আমি জানি এইচএসসি তোমাদের চলতেছিল, স্টিল অনেকের অনেক টপিক, অনেক চ্যাপ্টার ল্যাকিংস আছে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা সেই জায়গাটায় নোট ডাউন করব। ওকে। নোট ডাউন করে সেই জিনিস, সেই চ্যাপ্টার, সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি একটা জিনিস খেয়াল করছি, তোমাদের একটা ধারণা আছে শুধু মুখস্থ করলেই মেডিকেলে ফার্স্ট হওয়া যায় বা চান্স পাওয়া যায়। হ্যাঁ, মুখস্থ অবশ্যই করতে হবে, কিন্তু শুধু মুখস্থ করলে চান্স পাবা না। এই জন্য প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন তোমাদের কথা হতে পারে, আপু আমরা তো এই চ্যাপ্টারগুলো কখনো পড়ি নাই, শর্ট সিলেবাসের বাইরে তো কখনো পড়ি নাই, তাহলে আমরা কি করব। এটাই বললাম, যতদিন না পর্যন্ত তোমাদের অ্যাডমিশন কোর্সগুলো শুরু হচ্ছে, তুমি শর্ট সিলেবাসের বাইরে প্রত্যেকটা চ্যাপ্টার নিজের মতন করে পড়ো। তুমি এই ক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প নিতে পারো। অ্যাডমিশন এক্সের যে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে কিন্তু এই যে ফুল সিলেবাসে প্রিমিয়াম রেকর্ডেড লেকচার সব আপলোড করে দেওয়া আছে তোমাদের জন্য ফ্রিতে, ঠিক আছে? সেইগুলা তোমরা দেখবা এবং নিজের গরজে নিজের মতন রুটিন করে সুন্দর মতো চ্যাপ্টারগুলো শেষ করবা। এরপর আমাদের যখন অ্যাডমিশন কোর্স শুরু হবে, সেখান থেকে কিভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে তোমাদের পিকন ভাইয়া কথা বলবে। অলরাইট। ওকে। সো আমরা কিন্তু জেনে ফেললাম না যে আমরা জিপিএ নিয়ে কনফিউশন এখন ক্লিয়ার, আপু বলে দিছে পরীক্ষা কবে, এগুলো নিয়ে আমরা ক্লিয়ার। এখন ধরো আমরা সেট করে ফেলছি যে আমরা হচ্ছে প্রিপারেশন নিতে চাই। হ্যাঁ। তো আমি তো গত 6-7 বছর ধরে পড়াচ্ছি। এখন প্রতি বছরই দেখি একটা বিশাল অ্যামাউন্ট স্টুডেন্ট যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে চায়, প্রায় 1-1.5 লাখ স্টুডেন্ট, তাই না? এবং এর মধ্যে অসংখ্য স্টুডেন্ট প্রিপারেশন নেয়, কোচিং করে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কোচিং এ ভর্তি হয়। প্রবলেম হচ্ছে সবার মধ্যে একটা খুব বড় ম্যাসিভ একটা ভুল ধারণা আছে। তোমরা কি জানো সেটা কি? ম্যাসিভ যে ভুল ধারণাটা সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা কোচিং এ বা কোনো একটা কোর্সে ভর্তি হই, তাহলেই বোধহয় আমার চান্স হয়ে যাবে। কারণ ওই কোচিং এ আমি যাব, কিছু একটা হবে, হয়তো কোনো একটা ম্যাজিক ওয়ার্ড থাকবে, আমি জাস্ট কোচিং এ ভর্তি হব অনেক টাকা দিয়ে, এরপরে বোধহয় আমার চান্স হয়ে যাবে। না, এইটা অনেক বড় ভুল ধারণা। এই ধারণা থেকে আগে বের হয়ে আসো। তোমরা অনেকে বলছো, হ্যাঁ ভাই আমরা তো জানি কোচিং এ ভর্তি হলে আমাকে তো পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে পড়তে হবে, বাট সবকিছুর আগে তোমার একটা লাগবে হচ্ছে প্ল্যান, যে আমি আসলে কোন কোচিং এ ভর্তি হব, আমি কিভাবে পড়বো, আমার সামনে কতদিন টাইম আছে, আমি যেই কোচিং বা কোর্সে ভর্তি হচ্ছি এটার সাথে আমি পেস মিলাইতে পারবো কিনা, আমার দিনে কতটুকু পড়ার সামর্থ্য আছে, আমি যখন কোনো প্রবলেমে পড়বো প্রবলেমগুলো কিভাবে সলভ করব, আমার কয়টা চ্যাপ্টারে গ্যাপ আছে, কয়টা চ্যাপ্টার আমি ভালো করে পারি, এইগুলা কিন্তু কোনো কোচিং বা কোর্সে তোমাকে আলাদাভাবে টেক কেয়ার করা পসিবল না। তারা বা যারাই আমরা যারা কোচিং বা কোর্স নিব, তারা কিন্তু তাদের একটা রুটিন মতো আগায় যাব। এখন এখানে তোমার কোথায় গ্যাপ আছে এটা কিন্তু পার্টিকুলারলি কোনো কোচিং বা কোর্সের পক্ষে জানা পসিবল না। এই জন্য তোমার গ্যাপটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, যেটা আপু বলতেছিল, এটা হলো সবার আগে দায়িত্ব। সো এই সমস্ত কিছুর জন্য তোমার দরকার আগে হচ্ছে একটা প্ল্যান, খুব ভালো একটা প্ল্যানিং করা দরকার। সো আমরা যেটা করি, আমাদের এই বছরের যারা কোর্সে স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদেরকে নিয়ে আমরা আগে একটা প্ল্যানিং করি, ঠিক আছে, যে তোমার কোথায় গ্যাপ আছে, শর্ট সিলেবাসের কতগুলো ভালো করে পড়া আছে, ফুল সিলেবাসের কোন জায়গাগুলোতে গ্যাপ আছে। তো এই জায়গাগুলো আগে ফাইন্ড আউট করা কিন্তু খুবই জরুরি। তারপরে আসবা হচ্ছে তুমি প্রিপারেশনে। ওকে। সো আমি ধরে নিচ্ছি আমাদের কাছে মিনিমাম 4 মাস সময় আছে এবার। সো 4 মাস মানে হচ্ছে 120 দিন। তো এই 120 দিনে তোমার মাইন্ডসেট হবে যে আমি সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করব। দেখো, কোনো অনিশ্চয়তা রাখা যাবে না। মনে হতে পারে অ্যাডমিশন কি 5 মাস পরে হবে, অ্যাডমিশন কি 3 মাস পরে হয়ে যাবে। সো তুমি যদি অনিশ্চয়তায় থাকো, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করে প্রিপারেশন নিতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি নিশ্চিত যে আমার কাছে 4 মাস সময় আছে, আমি প্রিপারেশন নিবো, এভাবেই এটাকে ধরেই আমি প্রিপারেশন নিবো। এরপরে যদি সময় বেশি থাকে আমি রিভাইজ করব, সময় একটু কমে আসলে আমি শেষের দিকে একটু বেশি পড়াশোনা করব। সো ধরলাম আমি 120 দিনে একটা প্ল্যান করব। এই 120 দিনে আমাকে পড়তে হবে টোটাল 55টা চ্যাপ্টার।
ঠিক আছে? তো তার আগে আমি একটু তোমাকে সিলেবাসটা আগে জানাই, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা অনেকেই জানো, বাট অনেকেই নতুন ভর্তি পরীক্ষা সম্পর্কে জানো না। তো তাদের জন্য একটু সিলেবাসটা বলি। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার 5টা সাবজেক্টের উপরে ক্লাস হবে। তুমি এইচএসসি তে অনেকগুলো সাবজেক্ট পড়ছো, অনেকগুলো সাবজেক্টের এক্সাম হয়েছে, অনেকগুলো সাবজেক্টের এক্সাম হয় নাই। তার মধ্যে কিন্তু তোমাদের সায়েন্সের খুব মেজর কয়েকটা সাবজেক্টেরই কিন্তু এক্সাম হয় নাই, তাই না? সো ওইগুলো কিন্তু হয়তো তোমার আরেকটু ভালো করে পড়া হয়ে যেত, বাট সেই সুযোগটা তোমাদের মিস হয়েছে যেহেতু তোমাদের এক্সাম হয়নি। তো মেডিকেল ভর্তি পরীক্ষা দেখতে পাচ্ছ টোটাল 100 মার্কের এক্সাম হয়। মানে টোটাল 300 এক্সাম, তার মধ্যে 200 মার্ক জিপিএ থেকে 100 মার্ক হচ্ছে এমসিকিউ পরীক্ষা। এখন এই যে যে 100 মার্ক যেটা তুমি এমসিকিউ পরীক্ষাটা দিবা, এটাই তোমার ভাগ্য নির্ধারণ করে দিবে। তো এই 100 মার্কের মধ্যে বায়োলজি থেকে থাকে 30, অর্থাৎ তোমার জুলজি এবং বোটানি দুই পেপার মিলে টোটাল 30টা প্রশ্ন আসে। তাহলে বুঝতে পারছো সবচেয়ে বেশি প্রশ্ন আসে বায়োলজি থেকে। এই জন্য বায়োলজির কনসেপ্ট ক্লিয়ার থাকা, বায়োলজি ভালো করে পারা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড যে ইম্পর্টেন্ট সাবজেক্টটা রসায়ন, রসায়ন থেকে আসে 25। প্রবলেম হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায় তারা এইচএসসি তে বা একাডেমিক লাইফে বেশ ভালোই বায়োলজি টুকটাক পড়াশোনা করে, বাট অনেকেরই কেমিস্ট্রিতে গ্যাপ থাকে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে বেশ ট্রিকি কিছু প্রশ্ন আসে, যেটা অন্য সাবজেক্ট থেকে আসে না। যেমন ফিজিক্সে 20 মার্ক বেশ সহজ প্রশ্ন আসে, বাট কেমিস্ট্রির 25 মার্ক বেশ ট্রিকি। এবং এইটাই কিন্তু চেঞ্জ করে দেয় যে কে আসলে কারা ঢাকার মধ্যে চান্স পাবে, কারা ঢাকার বাইরে চান্স পাবে। ঠিক আছে, ওকে। নেক্সট থাকে ইংরেজিতে 15। এই যে ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে থাকে 10। এই সাধারণ জ্ঞানটা তোমরা আগে কখনো পড়ো নাই। তোমাদের অনেকের মধ্যে ভয় আছে ভাই সাধারণ জ্ঞান নতুন করে পড়তে হবে। এটা এমন ভয়ের কিচ্ছু না। সাধারণ জ্ঞান জাস্ট এই আগামী 120 দিন তুমি যদি প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট করেও সময় দাও, তাতেও তোমার সাধারণ জ্ঞান কাভার হয়ে যাবে এবং তুমি 10-এ ইনশাল্লাহ 8-9 পাবা। এটুকু বলাই যায়। সাধারণ জ্ঞান এমন কঠিন কিছু না, তোমরা পারবা, এইটুকু বিশ্বাস রাখো। বাট ইংরেজির যে 15, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভোকাবুলারি এবং একটা হচ্ছে গ্রামার। তো গ্রামারের বেসিক যাদের ভালো, যারা এইচএসসি লাইফে এসএসসি লাইফে মোটামুটি ভালো করে গ্রামার পড়ে আসছো, মোটামুটি ন্যারেশন, ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ এই জিনিসগুলো জানো, তারা সবাই পারবা। গ্রামার পার্ট নিয়ে কোনো তেমন কোনো অসুবিধা হবে না। প্রবলেমটা হয় ভোকাবুলারি পার্ট নিয়ে। সিনোনিম, অ্যান্টোনিম বা এই টাইপের জিনিসপত্র একটু মুখস্থ করতে হয়, যেটাও যদি তুমি প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট সময় দাও, কমপ্লিট হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নাই। বাট এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস। এখন এই বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই যে যে তিনটা সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টের টোটাল চ্যাপ্টার আছে 55টা তোমাদের ফুল সিলেবাসে। তোমরা শর্ট সিলেবাসে কে কি পড়ছো জানি না, এখন তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসই হবে, এটা ধরে নিয়ে প্রিপারেশন শুরু করো। সো টোটাল 55টা চ্যাপ্টার তোমাকে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, এটাই হচ্ছে তোমার টার্গেট। তুমি এই 55টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারকে সমানভাবে গুরুত্ব দিয়ে, সমানভাবে ইম্পর্টেন্স দিয়ে শেষ করতে হবে। এবং তুমি যদি এই 55টা চ্যাপ্টার খুব মেথডিক্যালি শেষ করতে পারো, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু চান্স পাওয়া তেমন কোনো ব্যাপার হবে। এখন সবার একটা খুব কমন কোয়েশ্চেন থাকে, ভাই মেডিকেলে চান্স পেতে হলে কত মার্কস পাওয়া লাগবে? তো এই প্রশ্নের অনেক রকম আনসার হয়, বাট আমি তোমাদেরকে আজকে একটা স্পেসিফিক অ্যান্সার দিব। আমি তোমাদেরকে 3টা নাম্বার বলি, 3টা নাম্বার, হ্যাঁ। একটা হচ্ছে 70, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 80। সো এই 3টা নাম্বারের মিনিং কি? তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, ধরো তুমি বাংলাদেশের যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, তাহলে তোমাকে কাট মার্কসের চেয়ে একটু বেশি মার্কস পেতে হবে। তো তুমি যদি 70+ পাও, অর্থাৎ 100টা প্রশ্নের মধ্যে 70টার বেশি কারেক্ট করতে পারো, আরেকটু বেশি আসলে, কারণ নেগেটিভ যাবে, অনেক নেগেটিভ মার্কিং আছে। তো 70+ মার্ক যদি তুমি এনশিওর করতে পারো, তুমি ধরে নিতে পারো, আশা করা যায় যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সিট নিশ্চিত করতে পারবা। দেখো, 100তে কিন্তু 100 পাওয়া লাগে না, 70 পেলেই হয়। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার যদি ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে আমি ঢাকার মধ্যে একটা মেডিকেল কলেজে পড়বো, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আছে, এরকম একটা টপ 3টা মেডিকেলের একটাতে আমি পড়তে চাই, তাহলে তোমাকে মিনিমাম 75+ পেতে হবে। এটা শিওর না যে তুমি 75 পেলেই চান্স পাবা, বাট একদম মিনিমাম 75+ পেলে তোমার ভালো একটা সুযোগ থাকবে ঢাকার মধ্যে মেডিকেলে চান্স পাওয়ার। এন্ড তুমি যদি ডিএমসি তে পড়তে চাও, নাম্বার 1 টপ, ডিএমসি তে পড়তে চাইলে 80+ তোমাকে পেতেই হবে। এখন 80 পেলেই যে ডিএমসি হবে এমন না, অনেক সময় 81তেও হতে পারে, বাট মিনিমাম 80+, 80-র নিচে সাধারণত ডিএমসি তে চান্স পাওয়া যায় না। সো আমি ধরে নিচ্ছি সবার টার্গেট হচ্ছে এইটা, যে ভাইয়া আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 80+ মার্ক ইনশিওর করতে চাই। এবং এই বছর আমাদের ইচ্ছা, আমাদের সাথে যত স্টুডেন্ট প্রিপারেশন নেবে তাদের সবাইকে আমরা এই 80+ এর টার্গেটেই হচ্ছে আমরা প্রিপারেশন নেওয়াবো।
ঠিক আছে? সো তোমার টার্গেটও নিশ্চয়ই 80+। ওকে, সো তাহলে আমাদের এই 55টা চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো জাস্ট এটা একটু দেখি। দেখো এইখানে আমি 6টা স্টেপ লিখেছি। এই 6টা স্টেপে আমাকে এক একটা চ্যাপ্টার শেষ করতে হবে। কিভাবে দেখো, শুরু করি। ধরো তুমি তোমার বইয়ের বায়োলজি বইটা খুললা, কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা তুমি পড়বা, এবং এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে তুমি শেষ করতে চাচ্ছ, খুব পরিশ্রম করে শেষ করতে চাচ্ছ। কিভাবে পড়বা সেটা বলি। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করা মানে কি? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক তথ্য মুখস্থ করতে হবে, এটা আমি আগেই বলে দিই। যেহেতু তোমাকে অনেক তথ্য মুখস্থ করতে হবে, তুমি যদি শুধু মুখস্থ করো তোমার কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে না, কারণ এত এত ইনফরমেশন মুখস্থ করতে হবে যে তুমি এত মুখস্থ করে পারবা না। আমাদের ব্রেনের ক্যাপাসিটি এত না আসলে মুখস্থ করা। সো এই জন্য যাদের কনসেপ্ট ভালো, যেমন মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, লাইসোজোমের কাজ কি, হ্যাঁ, কোষগুলো কেমন ভাবে কাজ করে, তারপরে হচ্ছে নিউক্লিয়াস কি, নিউক্লিওজোম কি, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট যখন তোমার ভালো থাকবে, ওই কনসেপ্টের উপরে যখন তুমি কিছু ইনফরমেশন বসাবা, ওই ইনফরমেশন গুলো তোমার খুব সুন্দর করে মনে থাকবে। আদারওয়াইজ তুমি যদি শুধুমাত্র পড়ো নিউক্লিয়াস অমুক সালে অমুক জন আবিষ্কার করেছিল, বা নিউক্লিয়াসের মধ্যে এতটা জিনিস আছে, বা নিউক্লিয়ার পোরের ব্যাসার্ধ হচ্ছে 9 মিলিমিটার, সো এইভাবে যদি এক একটা করে ইনফরমেশন তুমি মুখস্থ করতে যাও, এটা তুমি কখনোই পারবা না। তোমাকে কনসেপ্টটা ভালো করে জানতে হবে। আমি জানি অনেকের কনসেপ্টে গ্যাপ আছে, কোনো অসুবিধা নাই, তুমি এখনো পড়তে পারবা। যেমন আমরা যখন ক্লাস নিব, কনসেপ্ট থেকেই ক্লাসটা শুরু করব। অনেকে দেখা যায় যে অ্যাডমিশনের ক্লাসের সময় খাবে ডুবু খায়। কেন? কারণ হচ্ছে ওদের বেসিক অনেক গ্যাপ আছে। এখন অ্যাডমিশন স্ট্যান্ডে যখন বলে দিচ্ছে দাগায় দাগায় যে এই লাইনটা পড়তে হবে, এই লাইনটা পড়তে হবে, ওর জাস্ট সবকিছু মাথার উপর দিয়ে যায়। সো আমাদের সবসময় টার্গেট থাকে যে ক্লাস যখন আমরা নেই, বা তুমি যেখানেই ক্লাস করো, অবশ্যই খেয়াল করবা যাতে তুমি কনসেপ্ট আগে ক্লিয়ার করতে পারো। কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমার অ্যাডমিশনের পড়া। সো ওই চ্যাপ্টার যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার, তখন অ্যাডমিশন স্পেসিফিক্যালি কিছু নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন আসে। সব বইয়ের পুরো সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে না, জাস্ট নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। এখন ওই নির্দিষ্ট জায়গাগুলো তোমাকে ক্লাসে পড়িয়ে দিবে। তুমি যেখানেই কোচিং করো, যেখানেই কোর্স করো, তোমাকে ক্লাসে ওই জায়গাগুলো পড়িয়ে দিবে অবশ্যই। ঠিক আছে? তোমরা দাগানো বই পাবে অনেক জায়গায়, সো বইতে দাগিয়ে দেওয়া হয়, ক্লাসে পড়িয়ে দেওয়া হয়। সো অবশ্যই অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, যাতে তুমি ওই অ্যাডমিশনের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো ওইগুলো ভালো করে বুঝে নিতে পারো যে হ্যাঁ এই জায়গা থেকে এভাবে প্রশ্ন আসে। ঠিক আছে? এইটা করার পরে তাহলে তোমার পড়া হয়ে গেল। এবার তুমি বাসায় নিজে একবার পড়ে ফেললা, খুব বেশি সময় লাগার কথা না। যখন তুমি ক্লাস ভালো করে করবা, অ্যাডমিশনের ক্লাস, তখন বাসায় পড়তে খুব বেশি সময় লাগার কথা না। তোমার বাসায় মেইন কাজ হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করা। কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে কিরকম জানো? এমসিকিউ। একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্নের সাথে এ, বি, সি, ডি, এরকম 4টা অপশন দেয়া থাকবে। এখন আমরা এইচএসসি লাইফে যেরকম যে হয়তো সিকিউ লিখেছি অনেক, তাই না, বা হয়তো একটা বর্ণনা করে জিনিসপত্র লিখেছি, এইটাই ছিল বেশিরভাগ অংশ, এমসিকিউ ছিল কম। বাট এখানে 100 মার্কেরই এমসিকিউ। সো তোমার এই দক্ষতা যাচাই করা হবে না যে বলো তো, যে আমাদের অস্থিমজ্জার ভেতরে আহ জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে, আমাদের প্রতিরক্ষা সিস্টেম কিভাবে কাজ করে, আমাদের হরমোনগুলো কিভাবে কাজ করে, এভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। একটা প্রশ্ন দিবে, বলবে যে এই 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর। সো এই এমসিকিউ পারাটা কিন্তু আলাদা একটা স্কিল বা আলাদা একটা দক্ষতা। সো ওইটা তোমাকে পারতে হবে, এবং এটা পারতে হলে তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে স্যাম্পল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেগুলো মেডিকেলে আসার মতো। তাহলে তোমার বাসায় প্রধান কাজ হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করা। এখন কত প্রশ্ন প্র্যাকটিস করবা, এটারও একটা অ্যান্সার আছে। আমি বলি, তুমি যদি গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাইতে চাও, তুমি মিনিমাম 10,000 প্রশ্ন সলভ করো। আর যদি তুমি ডিএমসি টার্গেট করো, অর্থাৎ তোমার টার্গেটটা অনেক বড়, তোমার প্রশ্ন প্র্যাকটিসের পরিমাণ ডাবল করতে হবে। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, আমি 25,000-এর বেশি কোয়েশ্চেন সলভ করছি নিজে। ঠিক আছে? এবং এই জন্য আমার কনফিডেন্সটা বেশ আল্লাহর মধ্যে ভালো ছিল। এবং তোমরা যাকেই দেখবা যারাই ভালো করেছে মেডিকেল ভর্তি পরীক্ষা, তারা সবাই প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করেছে। তো তোমাকে মিনিমাম 10-20 হাজার প্রশ্ন সলভ করতেই হবে। ওকে? আচ্ছা, আর নিজে তো বাসায় প্র্যাকটিস করলাম, অন্যদের সাথে তোমার অবস্থান কি, বা তুমি আসলে এক্সামে কেমন করবা, এটার জন্য তোমাকে এক্সামও দিতে হবে। সো তুমি যেমন আমরা টেনিস স্কুল থেকে আমরা যে কোর্সটা আনবো, ওইখানে প্রচুর এক্সাম থাকবে, তুমি এক্সাম দিতে পারবা। তো তোমাকে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে হবে। এরপরে তোমাকে রিভাইজ করতে হবে। তুমি যেই পড়াটা পড়লা, 7 দিন পর বলো, 10 দিন পর বলো, একবার না একবার রিভাইজ করতে হবে, না হলে তুমি পড়াটা ভুলে যাবা। এবং এইভাবে তোমার প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হবে, 55টা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, সাধারণ জ্ঞান ইংরেজি পড়া যখন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ সিলেবাসের উপরে তোমাকে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে।
যাতে তুমি এই 100 মার্কের এক্সামগুলো দিয়ে বুঝতে পারো যে আসলে তোমার পূর্ণ প্রস্তুতিটা কতটুকু। এইভাবে যদি পড়ো, আশা করা যায় তোমার আর কোনো গ্যাপ থাকবে না, তুমি খুব ইজিলি সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবা। অলরাইট, সো আমি একটু তোমাদের কোয়েশ্চেন দেখি। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো এখনই। হ্যাঁ, আমি একটু তোমাদের কোয়েশ্চেন দেখে নিচ্ছি, কমেন্টস গুলা পড়ে নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকে জয়েন করেছো। আমার নাম জিজ্ঞেস করেছো একজন, আমি ডক্টর তৌফিক পিকন। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি, ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি আর কি, এবং তোমাদেরকে পড়াই মেডিকেল অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, অনেকে জিপিএ নিয়ে কোশ্চেন করেছো। আই গেস জিপিএ এর কোশ্চেনের আনসার গুলো তোমাদের সুস্মিতা আপু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। জিপিএ জাস্ট ক্যালকুলেট করবা তোমার এসএসসি তে কত আছে এবং সেই অনুযায়ী এইচএসসি তে কত হবে। এবং যেহেতু এইচএসসি রেজাল্ট দেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না, সো তোমার যদি এসএসসি তে প্লাস থাকে তুমি নিশ্চিন্তে প্রিপারেশন নেওয়া শুরু করো। বাট একটু যদি কম থাকে তারপরও তুমি প্রিপারেশন নিতে পারো, বাট যদি খুব বেশি কম থাকে তাহলে প্রিপারেশন না নেওয়াই ভালো। ওকে, সো তাহলে এইভাবে হচ্ছে আমরা পড়াশোনাটা করব। ঠিক আছে, এইভাবে পড়লে আমাদের পুরো সিলেবাসের কোনো কিছুই আর তেমন বাকি থাকবে না। এবং অবশ্যই অবশ্যই কনসেপ্ট মেইন, তারপরে অ্যাডমিশনের পড়া, তারপরে প্রশ্ন প্র্যাকটিস, তারপরে এক্সাম, তারপরে রিভিশন এবং ফাইনাল মডেল টেস্ট। সো এই ছিল হচ্ছে তোমাদের মেইন গাইডলাইন। তো এই বছর আমরা কিন্তু 10 মিনিট স্কুল এবং আমাদের যে প্রতিষ্ঠান অ্যাডমিশন এক্স, আমরা দুইজনে কোলাবোরেট করে তোমাদের জন্য মেডিকেল অ্যাডমিশনের যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স সেটা নিয়ে এসেছি। সেটা নিয়ে তোমাদের সুস্মিতা আপু তোমাদেরকে একটু ডিটেলসে বলবে যে এই ব্যাচে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো। ঠিক আছে, এবং সেটা নিয়ে বলার জন্য সুস্মিতাকে আমি একটু রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। অনেকেই জানতে চাচ্ছে যে এবার আমাদের কোর্সটা কেমন হতে যাচ্ছে, সো ইয়েস, তাদের সবার জন্য একটু বলাই দরকার। সো আমাদের এবারে মেডিকেল অ্যাডমিশন কোর্স 2024 যেটা সাজানো হয়েছে সেখানে খুবই স্পেশাল কিছু জিনিস আছে। প্রথম কথা হলো ক্লাস। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সো এটা নিয়েই আসলে বেশি চিন্তিত হওয়া উচিত তোমাদের সবার যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে। সো ইয়েস, এটা তোমরা এতক্ষণে বুঝে গেছো যে মেডিকেল অ্যাডমিশনে মুখস্থ করতে হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা মুখস্থ রাখতে পারবা না। এই 4-5 মাস মনে রাখা সম্ভব না। তো সেটার জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ফুল সিলেবাস তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। মেডিকেল অ্যাডমিশনে একটা প্যাটার্ন ফলো করা হয়, যেসব টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে সেগুলা থেকেই ঘুরাই ফিরে প্রশ্ন করা হয়। ঠিক আছে, অনুরূপ প্রশ্ন না আসলেও অনুরূপ টপিক থেকে প্রশ্ন করা হয়। তো তোমার এই যে যে ল্যাকিংস গুলা আছে, তোমার এই যে যে টপিকের কনসেপ্ট গুলা নাই ঠিক মতো, অবভিয়াসলি অ্যাডমিশনের পড়াশোনার জন্য তুমি হয়তো মানে এখনো তুমি নিজে নিজে প্রিপেয়ার্ড না। তো সেই সব কিছু আমরা কভার করব এই কনসেপ্ট বেস আমাদের লাইভ ক্লাসে। সো এই কোর্সে আমরা 100-রও বেশি লাইভ ক্লাস নিব, যেখানে তোমার কনসেপ্ট টু অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাসে তোমার মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের ক্লাসে যদি তোমরা জয়েন করো তাহলে 80% পড়া তোমার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার করে মুখস্থ হয়ে যাবে। এবং তুমি তো পড়লা কিন্তু পরীক্ষায় পারবা কিনা এটা তোমার যাচাই করতে হবে না। কিন্তু এত তো সময় নাই, কারণ পরের দিনই তো আবার ক্লাস থাকবে। তো তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করতে যাও তোমার অনেক টাইম লেগে যাবে। এই জন্য তুমি আমাদের সাথে প্র্যাকটিস করবা কিভাবে। আমাদের এই কনসেপ্ট ক্লাসের পর আমরা তোমাদের অ্যাডমিশন ক্লাস নিব, যেই ক্লাসে আমরা তোমাকে ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব। সেখানে তোমাকে প্রত্যেকটা এমসিকিউ যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাকে সলভ করানো হবে। তাহলে বুঝতে পারতেছো, তুমি আমাদের সাথে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম এবং তারপরে সুন্দর মতো সেগুলোর উপর এমসিকিউ আমাদের সাথে লাইভে প্র্যাকটিস করে ফেললাম। মানে তুমি ওই চ্যাপ্টারের জন্য মোটামুটি প্রিপেয়ার। এরপর তুমি বাসায় পড়বা। পড়বা তো না? আমরা তো পড়াই দিচ্ছি, তারপর তো তোমাকে পড়তেই হবে। আমরা তো তোমাকে মানে পড়াই দিতে পারি, কিন্তু আলটিমেটলি যে কাজটা তোমার করতে হবে, রিভিশন দেওয়া, পড়া মনে রাখা, এগুলো তো তোমাকেই করতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই, আমরা এই স্টেপেও তোমার সাথে থাকবো। তো তুমি আমাদের সাথে ক্লাস করলা, তুমি এমসিকিউ গুলো দেখলা, দেখার পরে অনুরূপ তো আরো প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? সো এইগুলা প্রশ্ন প্র্যাকটিসের জন্য আমরা তোমাকে দিব 5 সেট প্র্যাকটিস বুক। ওকে, 5 সেট প্র্যাকটিস বুক। অনেকে প্রশ্ন করছো এই প্র্যাকটিস বুক গুলো কি পিডিএফ দিব কিনা। পিডিএফ না, তোমরা একদম বইয়ের হার্ড কপি পাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে বইগুলো একটু দেখাই। তোমরা কিন্তু এই বইগুলার হার্ড কপি পেয়ে যাবা। সো এই যে হলো 5টা বই মেডিটনিক, তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপর এই যে বইগুলা, এগুলা তোমরা কোর্সে ভর্তি হলে কিন্তু এই হার্ড কপি পেয়ে যাবা। ওকে, আচ্ছা।
বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, যারা কোর্সে ভর্তি হয়েছো তারা আগামী মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কিন্তু বই পেয়ে যাবা, হ্যাঁ? এটা বলে রাখাও জরুরি, অনেকে জিজ্ঞেস করতেছো। ওকে, সো এই 5 সেট বইয়ে কি আছে, যেটা মাত্র দেখালাম, 5 সেট বইয়ে আছে 22,000 এমসিকিউ। তো 22,000 সংখ্যাটা কেন ইম্পর্টেন্ট তোমরা এতক্ষণে জেনে গেছো, এবং এই বইটা তোমাদের জন্য কেন জরুরি সেটাও একটু বলে রাখা ভালো। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের যতগুলো বই, ওই যে লাইভের প্রথম অংশে বলে দিলাম, সেই বইগুলো থেকে যত ধরনের প্রশ্ন আসা পসিবল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই 5 সেট বইয়ে সুন্দর মতো টপিক ওয়াইজ আমরা প্রথমে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়েছি। মানে তুমি প্রশ্ন ব্যাংক পাচ্ছ বইয়ের মধ্যে, এবং একই সাথে তুমি এই বইগুলোতে ওই অধ্যায়ে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছ। সো কোর্সে তোমরা এই 5 সেট প্র্যাকটিস বুকে সুন্দর মতো যে 22,000 প্রশ্ন দেওয়া আছে, ক্লাস করার পরে জাস্ট এই 22,000 প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো, তাহলে তোমার আর কোনো বই লাগবে না, কোনো রিসোর্স লাগবে না, এতটুকু পড়েই তুমি টপ মেডিকেলে চান্স পেয়ে যাবা। ওকে, ওকে, নেক্সট আসো। আমরা পড়লাম, প্র্যাকটিস করলাম, আমি কি ওই চ্যাপ্টারের জন্য আমি কি প্রিপেয়ার্ড, আমাকে তো দেখতে হবে, সেটার জন্য আছে এক্সাম। তো আমরা এক্সাম নিব কিভাবে, আমরা 100-এরও বেশি এক্সাম দিয়ে থাকবো, যেগুলা দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই চ্যাপ্টারের জন্য আমার প্রিপারেশনটা ঠিক হয়েছে কিনা। ওকে, আচ্ছা, এখন আমি ধরো অনেক কিছু তো আমার ভুল হবে, রাইট? এই যে এক্সাম দেওয়ার সময় আমি বুঝবো যে আমার অনেক কিছু ভুল যাচ্ছে, আমি এখনো বেশ কিছু টপিক হয়তো আমার নিজের কাছে ক্লিয়ার না, বা আমি বুঝতেছি না পড়ার সিস্টেমটা কিরকম হবে। সেজন্য তোমাদের জন্য কিন্তু থাকবে প্রাইভেট টিচার। ওকে, তোমার নিজের জন্য প্রাইভেট টিচার, তুমি প্রাইভেট টিচারের সাথে জুম সেশনে সরাসরি আর প্রত্যেকটা যে টপিক আছে সেগুলা নিয়ে তুমি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং তোমার যা যা প্রবলেম থাকবে তুমি কিন্তু ডিএমসি মানে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দীর একজন টপ মেডিকেলের ভাইয়া বা আপুর কাছে তুমি তোমার প্রবলেম গুলো জুম সেশনে সরাসরি বলবা। তো এই কোর্সে ভর্তি হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এইটা কিন্তু আমাদের স্টুডেন্টরাই বলেছেন, যে স্টুডেন্টদের ছিল যে তারা প্রাইভেট টিচার এই সুবিধাটা অনেক পছন্দ করে। সো ওভারঅল আমরা যেই সব টপিকে আমাদের ঘাটতি থাকবে, আমরা যে যে টপিকে অনেক বেশি প্রবলেম ফেস করবো, সেগুলোর জন্য আমাদের রিভিশন ক্লাস থাকবে। এবং আমরা যে এত কিছু পড়তেছি, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার কি রকম করব সেটা তো আমাদের বুঝতে হবে। এটার জন্য আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ অনেকগুলা এক্সাম নেওয়া হবে আমাদের ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে। ওকে, সো এই মিলিয়ে আমাদের এবারের কোর্সটা থাকবে, বুঝতেই পারতেছো। এবং যে বইগুলোর কথা বলছিলাম, যে 22,000 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর এই 5 সেট বই, ইয়েস, কোর্সে যারা অ্যাডমিটেড আছো তারা এই বইগুলা কিন্তু পেয়ে যাবা। ওকে, সো এছাড়াও আমরা মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারের আয়োজন করেছি অলরেডি 2বার। সেখানে এইচএসসি 24 ব্যাচের অনেক স্টুডেন্ট জয়েন করেছিল তোমাদের এইচএসসির আগেই। সো সেটা থেকে আমরা খুব দারুণ ফিডব্যাক পাইছি, আমরা কিন্তু খুব দ্রুত আবারও অনলাইন সেমিনারের আয়োজন করতে যাচ্ছি। সেটার জন্য কিন্তু তুমি এই লাইভের কমেন্টে লিংক দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন লিংক, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে, বাকি ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সেখানেই জানতে পারবে। ওকে, সো এইগুলা নিয়ে মোটামুটি কথাবার্তা। আর যারা আগের সেমিনারে ছিলা তারা তো অলরেডি ফর্ম টর্ম ফিল আপ করে দিছো, তোমাদের বইও মেডিটনিক বই যারা পাইছিলা মনে আছে তো, সেটাও কিন্তু পেয়ে যাবে, অনেকেই জানতে চাইছো। ওকে, রাইট। তো সবাইকে অনেক থ্যাঙ্কস। আমি আবার একটু বলি, মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনার, আজকে যারা এই লাইভটাতে জয়েন করলা বা সম্পূর্ণটা দেখলা, তোমার হয়তো আরো কোনো কোয়েশ্চেন আছে বা মেডিকেল নিয়ে আরো ডিটেলসে জানার ইচ্ছা আছে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিপারেশন মেথডে বা এই লাইভটাতে বা একটা সেমিনার আমরা নেই, যেখানে সরাসরি জুমে তুমি আমাদের সাথে জয়েন করে তোমার মেডিকেল অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আমাদেরকে করতে পারবা, আমরা সরাসরি তোমার অ্যান্সার দিব। এবং ওইখানে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ মেথডটা শিখাবো, যেটা আমরা আমাদের পার্সোনাল স্টুডেন্টদেরকে শিখাই এক্সক্লুসিভলি, ওইটা কিন্তু সেমিনারে শিখাবো আমরা। সো তোমরা যারা জয়েন করতে চাও এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন শুরুর আগেই তোমার প্ল্যানিংটা যাতে বেস্ট হয় এটা এনশিওর করতে চাও, তোমরা কিন্তু অনলাইন সেমিনারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। রেজিস্ট্রেশন করলে তোমার ফোন নাম্বার একটা এসএমএস পাবা, এবং এসএমএস এ কিন্তু তোমাকে সেই জুম লিঙ্কটা দেওয়া হবে, এবং নির্দিষ্ট ডেটে কিন্তু ওই আমরা জুম লিঙ্কে তোমাদের সাথে কানেক্টেড হয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। সো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেশের সবার যারা বিপদে দুর্যোগগ্রস্ত আছে সবার জন্য দোয়া করো। আহ, এবং যারা ভালো আছো, যারা সুস্থ অবস্থায় আছো, তারা প্রিপারেশন শুরু করে দাও। দেরি করলেই কিন্তু তোমার লস হয়ে যাবে। সো এখন থেকে শুরু করে দাও, একটা দিনও ভাইটাল। এইচএসসি শেষ, সব ঝামেলা শেষ, রেস্টও নিয়ে নিয়েছো পর্যাপ্ত, 1 তারিখ থেকেই শুরু করে দাও, ঠিক আছে? খুব বেশি দেরি করো না। আর এই 1 তারিখের মৃত্যু সবচেয়ে বড় খারাপ। সো 1 তারিখ
শুরু করতে হবে এমন না, তুমি চাইলে 25, 26, 27, 28 তারিখেও শুরু করতে পারো। ঠিক সকাল 10টায় পড়তে হবে এমন না, তুমি 9টা মানে 43 মিনিটেও পড়া শুরু করতে পারো, কোনো অসুবিধা নাই। সো শুরু করে দাও, আমাদের জাস্ট এটাই কথা, শুরু করে দাও। এবং প্রিপারেশনের জন্য আমাদেরকে বেছে নিতে পারো, এবং আমাদের সাথে প্রিপারেশন শুরু করলে তো অবশ্যই দেখা হবে ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকো।